হ্যালো বন্ধুরা, আমার বিষ্ণুপুরের সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যেদিন বিষ্ণুপুর পৌঁছেছিলাম সেদিনই 3:30 নাগাদ আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়েছিলাম। লোকাল সাইট সিন করতে 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগে। আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটো আমাদের 350 টাকা নিয়েছিল, কিন্তু আপনারা দরদাম করে নেবেন, ওরা কিন্তু কম বেশি টাকা বলেই। এবার চলে যাচ্ছি আমরা বিষ্ণুপুরের লোকাল সাইট সিন করতে। প্রথমেই আমরা চলে এসেছি রাসমঞ্চ দেখতে। এখানকার সব মন্দিরগুলোই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। আর এই রাসমঞ্চর এখান থেকে আমাদের 3টে মন্দিরের টিকিট একসঙ্গে করে নিতে হবে। আর 3টে মন্দিরের টিকিট মাথাপিছু 25 টাকা করে পড়বে। এই যে রাসমঞ্চ, আর প্রত্যেকটা মন্দিরের টাইমিং কিন্তু সকাল 7টা থেকে বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই যে এর লাগোয়া যে বাগানটা দেখছেন কি সুন্দর মেনটেনেন্স রয়েছে। আর রাসমঞ্চ সম্পর্কে সব কিছু বিস্তারিত লেখা রয়েছে এই ফলকগুলিতে। এই যে আমরা চলেছি এখন রাসমঞ্চের দিকে। দেখো কি সুন্দর বাগানটা ওরা তৈরি করে রেখেছে। এই যে রাসমঞ্চ, এই স্থাপত্য শিল্প মল্লরাজ হাম্বির মল্লদেব তৈরি করেছিলেন 1600 খ্রিস্টাব্দে। এখানে আগে রাস উৎসব পালন করা হতো, তবে এখন আর পালন করা হয় না। এটা শুধুই এখন দর্শনীয় স্থান হিসাবেই পরিচিত। আর দেখো এখানে কি সুন্দর ওরা বাগানগুলো তৈরি করছে, নতুন পাতা গজিয়েছে কত। এইবার আমরা চলেছি শ্যামরাই মন্দিরের উদ্দেশ্যে। আর শ্যামরাই মন্দিরে যাবার পথে পড়বে গুমঘর। আর মল্লরাজারা কোনো অন্যায়কারীদের এই গুমঘরে ফেলে দিত, মৃত্যুবরণ করে তারা সেখানেই পড়ে থাকতো। আর এই যে চলে এসেছে আমরা শ্যামরাইয়ের মন্দিরে। দেখো মন্দির সংলগ্ন এলাকায় কত দোকানপাট বসেছে। আর এই শ্যামরাইয়ের মন্দিরও কিন্তু টিকিটের আওতায় পড়বে। এখানে টিকিট দেখিয়ে তোমাদের ভেতরে ঢুকতে হবে। দেখো এখানেও কিন্তু বাগানের কাজ চলছে। আর এই যে শ্যামরাইয়ের মন্দিরের কাজ এত নিখুঁত যে বিস্মিত হতে হয় তখনকার যুগের কারিগরদের দক্ষতার কথা ভেবে। এটি পঞ্চরত্ন মন্দির নামেও কিন্তু খ্যাত। মল্লরাজ রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করান। এই মন্দির তার শিল্পকার্যের জন্য বিখ্যাত। শ্যামরাই মন্দির বিষ্ণুপুর সমৃদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত। বিষ্ণুপুরের মন্দিরের এই ভাস্কর্য শিল্প আমাদের মুগ্ধই করে না, আমাদের বিস্মিতও করে এখনো পর্যন্ত। এই যে আমরা চলে এসেছি এবারে জোর বাংলা মন্দির সংলগ্ন এলাকাতেও অনেকগুলো দোকানপাট বসেছে। আর এই জোর মন্দির 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করান। এই মন্দিরের কাঠামোটি দোচালা রীতিতে নির্মিত, 2টি ঘর ও একটি রত্ন সহযোগে গঠিত হয়েছে। এই মন্দিরগুলি দেখতে দেখতে যেন মনে হয় আমরা মল্লরাজের আমলেই প্রতিষ্ঠান করেছি। এই যে দেখো কত টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে বাইরে, কত সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করে বিক্রি করছে। দেখো এখন আমরা এসেছি রাধাশ্যাম মন্দিরে। এই রাধেশ্যাম মন্দিরে রাধা এবং শ্যাম দুজনেই অধিষ্ঠান করছেন। এই যে বিস্তারিত রয়েছে এই ফলকটিতে লেখা। আর এইটি হচ্ছে তুলসী মঞ্চ। দেখো কি সুন্দর তুলসী মঞ্চটা তৈরি করেছিল। এই সব মন্দির কিন্তু মল্লরাজের রাজত্বকালে তৈরি হয়েছিল। আর রাধেশ্যাম মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মৃন্ময়ী দেবীর মন্দির। মা মৃন্ময়ী খুবই জাগ্রত। এই মন্দিরটি মল্লরাজ জগৎ সিংহ 10ম শতাব্দীতে তৈরি করেছিলেন। আর মন্দির প্রাঙ্গণে এই বটগাছটি যে কত শতাব্দী ধরে নিজের বুকে কত ইতিহাস বহন করে নিয়ে চলেছে কে জানে। আর এইটি হলো মল্লরাজ হাম্বির উদ্যান। রাজা হাম্বি ছিলেন মল্লরাজদের 49তম রাজা। এখন এই মন্দিরটির সংশোধন কাজ চলছে বলে আমরা আর কেউ প্রবেশ করিনি ভেতরে। এবার আমরা চলে এসেছি ফোর্ট গেট, অর্থাৎ দুর্গের প্রাচীন দরজায়। বিষ্ণুপুরের জোর বাংলা মন্দিরের 300 মিটার উত্তরে অবস্থিত এই দুটি প্রাচীন দুর্গের দরজা। এই দেখো ওইটি হচ্ছে একটি দরজা, ছোট দরজা, আর এটি হচ্ছে বড় দরজা। সূর্যাস্তের সময় সূর্যের রক্তিম আভা লাল মাটির দেশে পড়াতে প্রাচীন নিদর্শনগুলি আরও সুন্দর রূপ ধারণ করেছে। প্রাচীন দুর্গের এই দরজাগুলি রাজপ্রাসাদকে বহু শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করত। দেখো এর কার্যশৈলী কত সুন্দর। ঐতিহাসিকদের মতে এই দুর্গের প্রস্তরে কামান রেখে দিয়ে সৈন্যরা আক্রমণকারীদের উপর হামলা করত। আর এই দুর্গের প্রস্তরে দেখুন আয়তাকার কতগুলো গর্তের মতো তৈরি করা রয়েছে। এখান থেকেই নাকি সৈন্যরা আক্রমণকারীদের উপর কামান চালাতো।
আর এরপর চলে এসেছি আমরা পাথরের হ্রদ দেখতে। গড়দরজা থেকে 120 মিটার উত্তরে অবস্থিত এই ক্ষুদ্র পাথরের হ্রদটি বিষ্ণুপুরের মন্দিরের স্থাপত্যের প্রতীকী। তারপর আমরা চলে এসেছি মদনমোহন মন্দির দেখতে। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ একরত্ন বিশিষ্ট এই মন্দিরটি তৈরি করান। এই মন্দিরের গায়ে শ্রীকৃষ্ণের কৃষ্ণলীলা এবং 10 অবতারের বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে। এই সবই মন্দির মল্লরাজের রাজত্বকালে তৈরি হয়েছে। 450 মন্দির তৈরি হলেও এখন মাত্র 20টি মন্দিরই অক্ষত অবস্থায় রয়েছে। এই হলো মদনমোহনের মন্দির, আর তার সামনে রয়েছে একটি নাট মন্দির। আর এই বড় কেটলিটা কী কাজে লাগে সেটা অবশ্য জানি না। মদনমোহনের মন্দির দেখার পরে আমরা চলে এলাম লালবাঁধ দেখতে। এই লালবাঁধ দুটো মন্দিরকে কেন্দ্র করে তৈরি হয়েছে। একটি হলো মা সর্বমঙ্গলার মন্দির, আর একটি হলো মহাদেবের মন্দির। এবার দেখো আমরা ধীরে ধীরে লালবাঁধের দিকে এগোচ্ছি। কথিত আছে মল্লরাজ রঘুনাথ সিংহ একজন পার্সিয়ান নৃত্যশিল্পীর কাছে লালিত পালিত হয়েছিলেন এবং তার নামে এই লালবাঁধ তিনি খনন করে দিয়েছিলেন। আর এই লালবাঁধে বিকালবেলা না অনেক লোকজন এসে বসে, তারা গল্প গুজব করে, কেউ বা মাছ ধরছে দেখলাম। এরপর আমরা চলে এলাম দলমাদল কামান দেখতে। 1742 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহ প্রায় 1,25,000 টাকা খরচ করে এই কামানটি তৈরি করেন, যার ওজন 296 মণ। এরপর আমরা চলে এলাম কামান দেখে সেই রাস্তা ধরেই ছিন্নমস্তার মন্দিরে। মায়ের মন্দিরের ফটো তোলা বারণ বলে আমরা কেউ ফটো তুলতে পারিনি। এখানে দেখো কত দোকানপাট গড়ে উঠেছে। এখানেই আমাদের লোকাল সাইট সিইং সব শেষ হলো। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা।